তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি, আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে? বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসীর মাহফিলে নাই, আমি মসজিদের হালাকা করবো, 20 জন নিয়ে আমি দাওয়াতি কাজ করবো, যথেষ্ট করি না। এটাই আপনারা চান নাকি? এটাই চান? তো একটু মেহরবানি করে চুপ করা যাবে না, জায়গা না হলে পেছনে চলে যাবে। কিন্তু যারা থাকবেন চুপচাপ, আওয়াজ করা যাবে না। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। খবরদার, আল্লাহর ওয়াস্তে বলেছি, আওয়াজ করা যাবে না। ভাইরা, এইভাবে আলোচনা করা যায় না। মেহরবানি করে আওয়াজ করবেন না। আমার দিকে তাকান। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। The importance of unity in our life. আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? এই আপনাদের গলার আওয়াজ। আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না? চাই। ঐক্যের কোনো বিকল্প নাই। গত 50 বছর তো দেখেছি ডিসইউনিটি, অনৈক্য, বিভেদ, বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দকে কেটে গেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। আমরা সবাই উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছি। এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা, বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম না, সবাইকে ডেকেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্য হাতিয়ার আর না। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। হ্যাঁ, আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন, আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন, কেন লাগে? ওদের পূজা পর্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় করে, ঠিক কিনা? আমাদের তাফসীর মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে, ঢোকা যায় না। ওদের পূজা পর্বণের সময় আমাদের তাফসীর মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসইনফরমেশন ছড়াচ্ছে। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না, আমাদের প্রতিবেশী দেশে সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিসইনফরমেশন শেয়ার করেছে। ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়, এটার ক্ষমা আছে, এটার কি আছে? আর ডিসইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটা ক্ষমা আছে? আওয়াজ করে বলেন, ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে। আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই। নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি? মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বুঝে নাই বোধহয়। ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট? ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে। এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না? কথা বোঝা নাই বোধহয়। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি
আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কি না? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরা বন্ধুত্ব দিব, কি বলেন? তারা যদি বন্ধু সুলভ আচরণ করে, আমরাও বন্ধুত্ব উপহার দেব। কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেতে পারে না, পারে কে? সে আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, করে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া খুলে আওয়াজ করে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ এবং দেশ বরেণ্য প্রথিতযশা ওলামায়ে কেরাম যারা সকাল 10টা থেকে আজকে এই বিশাল তাফসীরুল কোরআনের ময়দানে আলোচনা করেছেন, আমি সবার কৃতজ্ঞতা, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের শুকরিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে, চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ 5 বছর পর যে তাফসীরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি, সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইউটিউবার ভাইদের। আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, তারপরে র্যাব, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়া ভলান্টিয়ার্স ভাইরা, যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন, আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না, কিন্তু আমরা একটু কষ্ট করলে, একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব। আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে
আপনাদেরকে চুপ থাকতে বলেছি। কোনো ভলান্টিয়ার্স আপনাকে বলবে না, একজন আরেকজনকে বলবে না, একে অন্যকে বলার দরকার নেই, থামো সরো, জায়গা নাই, কিছু বলার দরকার নাই, শুধু চুপ থাকতে হবে মেহেরবানি করে কয়েকটা মিনিট। আল্লাহর রাস্তা যদি মেহেরবানি করে চুপ থাকতে পারেন, কয়েকটা কথা শেয়ার করবেন ইনশাআল্লাহ। এইদিকে ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ, এই দিকটা তো আল্লাহর রাস্তে ধাক্কা ধাক্কি জায়গা না হলে পেছনে চলে যাও, আমাকে দেখা লাগবে জরুরি না তো, এলইডি আছে এখানেও দেখা যাবে, ওখানে চলে যাও। ধাক্কা ধাক্কি করে ঘেমে ঘর্মাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা। শীতের সিজন মনে হয়, আমি তো ঘামতেছি, হ্যাঁ ফ্যানটা বাড়াই দিতে হবে, ঘামতেছি টোটাল। র্যাবের ভাইয়েরা কি পরিমাণে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতে, যে এটা বলে বোঝানোর মতো না। তো আমাদের দেশের ভাইরা ইমোশনাল, আবেগী, অনেক আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই, ভুল করি, আমরা বুঝি না, লং রানে আমরা চিন্তা করতে পারি না। একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ যদি দেওয়া যেত, কথা বলতে পারতাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আর পৃথিবীর মানুষ এটা শুনতো, মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো। কিন্তু ধাক্কা ধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়, কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছে, যেটা বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায়, আর মনে রাখতে পারে না। জান নিয়ে তো টানাটানি, আমি মনে রাখবো কি, জান নিয়ে টানাটানি। তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি, আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে? বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিল যে আমি আর তাফসীর মাহফিলে নাই, আমি মসজিদের হালাকা করবো, 20 জন নিয়ে আমি দাওয়াতি কাজ করবো, যথেষ্ট করি না। এটাই আপনারা চান নাকি? এটাই চান? একটু মেহরবানি করে চুপ করা যাবে না, জায়গা না হলে পেছনে চলে যাবে, কিন্তু যারা থাকবেন চুপচাপ, আওয়াজ করা যাবে না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে, খবরদার আল্লাহর ওয়াস্তে বলেছে, আওয়াজ করা যাবে না। ভাইয়েরা, এইভাবে আলোচনা করা যায় না, মেহরবানি করে আওয়াজ করবেন না। আমার দিকে তাকান। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব, the importance of unity in our life. আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? এই আপনাদের গলার আওয়াজ, আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না? ঐক্যের কোনো বিকল্প নাই। গত 50 বছর তো দেখেছি ডিসইউনিটি, অনৈক্য, বিভেদ, বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। এই যে দেখেন, কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে, আমরা সবাই উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছি। এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা, বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম না, সবাইকে ডেকেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মোক্ষম হাতিয়ার আর নয়। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি, তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। হ্যাঁ, আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন, আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন কেন লাগে? ওদের পূজা পর্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসীর মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে, ঢোল বাজায় না। ওদের পূজা পর্বণের সময় আমাদের তাফসীর মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দিই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করবো না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে। ডিস ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া, এটার ক্ষমা আছে। এটা কি আছে?
আর ডিসইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো। এটা ক্ষমা আছে? আওয়াজ করে বলেন, ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে। আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নেই। নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি? মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বুঝে নাই বোধ? ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট? ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পায়। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদের। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে। এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না? কথা বোঝে নাই বোধ? প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন। আপনারা শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরা বন্ধুত্ব। করি আমাদের পররাষ্ট্র নীতি প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরা বন্ধুত্ব দিব। কি বলেন? তারা যদি কি বলেন? ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরা বন্ধুত্ব কারোর সাথে বলি। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চাও, চমৎকার বলেছে। আমরা বাংলাদেশে বন্ধুত্ব পাবে, কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। প্রতিবেশী কেউ চায় না। وكنتم على شفا